আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশের সবাই এক পরিবারের সদস্য, সবার সমান অধিকার বললেন প্রধান উপদেষ্টা। দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মন্তব্য। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে ট্রাইব্যুনালের আদেশ, আগের বক্তব্য সরানোর নির্দেশ। 5ই আগস্টের পর মিথ্যা মামলা ঘিরে বাণিজ্য চলছে বললেন আইজিপি। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালার উদ্যোগ। জলবায়ুর বিরূপ প্রভাব সহ মানবসৃষ্ট নানা কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখতে পরিবেশবাদীদের পরামর্শ। এবং বিশ্বকাপ খেলা নিশ্চিত করা যুব হকি দলের সংবর্ধনা। হকি ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান দিলেন 5 লাখ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও নিটল ডেটা বিশেষ সংবাদে যা থাকছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের আর্ক উইক শুরুর খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আমরা সবাই এক পরিবারের সদস্য, সবার সমান অধিকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে তিনি এই আহ্বান জানান। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক চলছে, সেখানে আছেন মোস্তফা মল্লিক। সরাসরি যাচ্ছি তার কাছে। মল্লিক, বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন এবং কি আলোচনা হয়েছে বিস্তারিত জানতে চাই। বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেখানে আসলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে যতগুলো ধর্মীয় যারা নেতারা রয়েছেন তারা সেই বৈঠকে ছিলেন। এবং ওই বৈঠকে আপনি জানেন একটু আগে যেমনটি আপনাকে আমার তথ্য আপনি যেমনটি একটু আগে পড়ে শুনিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বলেছেন যে এখানে সবাই এক এবং সবাই যেন আমরা যে ঐক্য হয়েছে সেটা যেন ধরে রাখতে পারি। এবং একটু আগেই এখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহমদুল্লাহ একই কথা বললেন যে প্রত্যেকটা ধর্মীয় নেতারা বলেছেন যে আসলে এখানে কেউ সংখ্যা লঘু নয় কিংবা কেউ সংখ্যাগুরু নয়, সবাই সমান। এবং এখন বলছেন খ্রিস্টান ধর্মের আলবার্ট, তিনি একজন ধর্মীয় নেতা, তো আমরা আসলে তার কাছেই চলে যাচ্ছি এবং আরো অন্যান্য ধর্মাবলম্বী আছেন, তাদের মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করি যে আসলে বৈঠকে কি বলা হয়েছে। আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয়, আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে। তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। বারবার এই সম্প্রীতি, এই অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে যেমন হয়েছে। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালোভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে
তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ, সবাইকে সিস্টার মল্লিক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোস্তফা মল্লিক। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে ওই বক্তব্য সরাতে ইউটিউব ও ফেসবুককে আদালতের আদেশ পাঠিয়ে দেওয়া হবে। মাজহার লোকমান্নার রিপোর্ট। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। তারা বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাবে আর তদন্ত বাধাগ্রস্ত হবে বলে ট্রাইব্যুনালকে জানায় তারা। এ কারণে সাবেক সরকারের প্রধানের বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে আবেদন করা হয়। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। শুনানি শেষে আদেশ দেন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। এর আগে গত 18 নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মাজহার লোকমান্না, চ্যানেল আই, ঢাকা। ভারত থেকে কিভাবে শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক জনসভায় বক্তৃতা করবেন তা জানা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাপ্তাহিক ব্রিফিংয়ে ওঠা প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, বিষয়টি ভারত কিভাবে হ্যান্ডেল করবে তা জানা নেই। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এখনও শুরুর সময় আসেনি বলেও জানান তিনি। মুখপাত্র জানান, 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অনাবাসী রাষ্ট্রদূতরা ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্রের কাছে বেশিরভাগ প্রশ্নই ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও তাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় না করে ভারতের সাথে বাংলাদেশের কোন খাতে কত চুক্তি তা বলা সম্ভব নয় বলে জানান মুখপাত্র। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মুখপাত্রের উত্তর, সেই কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫৫ সংশোধনী আইন প্রশ্নের রুলের উপর ১৭ ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বুধবার শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ ওই সিদ্ধান্ত দেন। আওয়ামী লীগ সরকারের আমলে আনা পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে 18ই আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট 19শে আগস্ট রুল দেন। এতে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলে ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, জামায়াত ইসলামী এবং বিভিন্ন সংস্থা ও ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হয়ে তাদের আইনজীবীরা বক্তব্য তুলে ধরেন। রুলের ওপর 30শে অক্টোবর শুনানি শুরু হয়ে শেষ হয় 4 ডিসেম্বর। এর সাথে পঞ্চদশ সংশোধনী আইনের 17টি ধারার বৈধতা নিয়ে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের রিট আবেদনের উপর 29শে অক্টোবর হাইকোর্টের জারি করা রুলের শুনানি হয়। মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17ই ডিসেম্বর 2024-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন এবং ওই দিন আমরা সবাই থাকব। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। চলতি বছরের নভেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 11.38%, যা গত অক্টোবরেও ছিল 11% কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BVS এর থেকে পাওয়া তথ্যে দেখা যায় গত 4 মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে নভেম্বরে। এর আগে গত জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি 11.66% পৌঁছায়। গত সেপ্টেম্বরে 10%-এর নিচে নামলেও আবারও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.66% ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি 9.34%। গত বছর অর্থাৎ 2023 সালের নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে 10.76% ও 8.16%। ঐক্য করতে গিয়ে নতুন করে বাকশাল করে ফেললে সে ঐক্যে কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি বলেন, স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। প্রয়োজনীয় সংস্কার করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, দুদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারেন না ভারতের রাজনৈতিক নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। আবারও ফারাক্কা মার্চ করে ভারতকে জানিয়ে দিতে হবে নদীকে কল্যাণে ব্যবহার করতে চায় বাংলাদেশ। পরিবেশ রক্ষায় আরেকটি লং মার্চ করার কথাও বলেছেন মঈন খান। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের যা ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য। কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম বলেছেন, 5 আগস্টের পর মিথ্যা মামলা দিয়ে অনেকেই বাণিজ্য করছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালা হবে। সংস্কারের মাধ্যমে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। গত 5 আগস্ট পট পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চ্যালেঞ্জের মুখে পড়া বাংলাদেশ পুলিশ এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। সমসাময়িক বিষয় ও পুলিশের সংস্কার পরিকল্পনা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে পুলিশের আইজি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন ভঙ্গ করেছেন অনেক পুলিশ সদস্য। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। এবং
এইটা আমার বিশ্বাস এই সরকারের পক্ষেই সম্ভব এটা করা। আইজিপি বলেন, মামলায় নাম থাকলেই বিনা তদন্তে কাউকে গ্রেপ্তার ও হয়রানি করবে না পুলিশ। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের, তারাও প্রভাবশালী লোক। আইন শৃঙ্খলা উন্নয়ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করায় পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাটি জীবনের আধার। স্থলভাগের সব উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয় মাটি বা ভূমি। মাটিতে জন্মানো উদ্ভিদ পৃথিবীকে যেমন বসবাস উপযোগী করেছে, তেমনি উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও বনভূমি ধ্বংসসহ মানবসৃষ্ট কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। সভ্যতা রক্ষায় বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখার পরামর্শ পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের। বিশ্ব মৃত্তিকা দিবস নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মাটির আবরণ ভেদ করে জন্মানো অজস্র প্রজাতির উদ্ভিদের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতি সহ পুরো জীববৈচিত্র্য। মাটির গুণেই গড়ে উঠেছে দেশের বৈচিত্র্যময় বনভূমি। পাহাড়ি বন, সমতলীয় অঞ্চলের বন, চরাঞ্চলের ঘাস বন কিংবা ম্যানগ্রোভ বন সবই গড়ে উঠেছে মাটির ভিন্নতায়। বনভূমি ধ্বংসের ফলে একদিকে যেমন উদ্ভিদের সংখ্যা কমছে, অন্যদিকে মাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। ফল ফসল উৎপাদনে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সারে দূষণ ছড়াচ্ছে যেমন, তেমনি ব্যাহত হচ্ছে পুষ্টি সরবরাহ। নির্বিচার প্রকৃতি ধ্বংসের পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য দূষণে প্রতিনিয়ত গুণাগুণ হারাচ্ছে মাটি। মাটিতে বসবাস করা বিভিন্ন জীব অণুজীবের বিলুপ্তি আর বিপন্নের বাস্তবতায় হুমকিতে মানবজাতির খাদ্য নিরাপত্তা। মাটির সঠিক ব্যবহার ও খাদ্য উৎপাদন চ্যালেঞ্জ মোকাবিলায় ও মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে 5 ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। মাটির গুণাগুণ ধরে রাখতে টেকসই ব্যবস্থাপনায় জমিতে জৈব সার ব্যবহার, রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ আইনের প্রয়োগ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি। সার্বিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগে মাটি ভালো থাকলে পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি সুস্থ থাকবে পুরো জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মৃত্তিকা দিবস 2024 নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10টা প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জীবনের আধার মাটির দূষণ রোধ করা না গেলে কয়েক দশকে খাদ্য সংকটে বিপন্নের পথে যাবে মানব সভ্যতা। আন্তর্জাতিক মৃত্তিকা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে সংকটের তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। মানব সভ্যতা ও জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং গবেষণায় গুরুত্ব আরোপ করেন তারা। মুশাহিদ রনির রিপোর্ট। সভ্যতার বিকাশ ও বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার ধ্বংস করা হয়েছে প্রাণ প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও দূষণে উর্বরতা হারিয়ে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে মৃত্তিকা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সেমিনারে উঠে আসে সংকটের বিরূপ চিত্র ও সমাধানের রূপরেখা। মাটির গুণাগুণ রক্ষায় টেকসই ব্যবস্থাপনা, দূষণ রোধ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব নীতিমালা ও প্রয়োগে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে বৃক্ষরোপণের কিন্তু বিপ্লব হয়ে যাচ্ছে।
গত কয়েক দশক যাবৎ সরকারি বেসরকারি বিভিন্ন লেভেলে গাছপালা লাগানো হচ্ছে। ইভেন বিদেশি 10 থেকে 12টা স্পিসিস দিয়ে সারা দেশকে ভরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয় এক্সপার্ট যারা, তাদেরকে কখনো মূল্যায়ন করা হয় না। জীবন থাকে না মৃত্তিকা ছাড়া, মৃত্তিকাও জীবন্ত থাকে না লাইফ ছাড়া। মৃত্তিকা জীবন্ত থাকতে পারে, আমরা দেখলাম millions of microorganisms, millions of insects, worms in the soil doing benefit to the soil. But we the human being very often we destroy our soil. টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং পরিচর্যার বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন গাছের চারা প্রদর্শন ও বিপণন করা হয়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল। দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেল জুনিয়র বিশ্বকাপ হকিতে জায়গা করে নেয়া বাংলাদেশ যুব হকি দল। যুব এশিয়া কাপ টুর্নামেন্টে পঞ্চম হয়ে ফেরা এবং জুনিয়র বিশ্বকাপে নাম লেখানো দলকে নগদ 5 লাখ টাকা বোনাস তুলে দেন হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশ্বমঞ্চে ভালো খেলতে যুব হকি দলের জন্য প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিমান বাহিনী প্রধান। আরিফ চৌধুরীর রিপোর্ট। ওমানের মাস্কাট থেকে জুনিয়র বিশ্বকাপে নাম লিখিয়ে সকালে ঢাকায় ফেরে বাংলাদেশ যুব হকি দল। 10 দলের যুব এশিয়া কাপ খেলতে গিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পঞ্চম হয়ে। তবে আসল কাজটি হয়েছে এই ফলাফল তাদের আগামী বছরের জুনিয়র বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছে। 23 সদস্যের দলকে 5 লাখ টাকার চেক তুলে দেন হকি সভাপতি ও এয়ার চিফ। বিশ্বমঞ্চে যাওয়ার আগে বিশ্বমানের প্রস্তুতির কথা বারবার সামনে এনেছেন যুব হকি দলের খেলোয়াড়রা। ইউরোপের দলগুলোর বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চান তারা। ওয়ার্ল্ড কাপ যেহেতু এখানে এশিয়ার পাশাপাশি ইউরোপের দেশগুলো আসবে, আমাদের ইউরোপের দেশগুলোর সাথে খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই। সো আমরা যদি এই ইউরোপের দেশগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি বেশি করে, তাহলে দেখা যাবে তাদের যে টিম ক্যাপাবিলিটি বা তাদের যে খেলার স্পিড, তারা কেমন স্ট্রাকচারে খেলে, আমাদের ওই আইডিয়াটা হবে। যতটুকু ইমপ্রুভ করছি আমরা, এর থেকে আরও বেশি ইমপ্রুভ করা লাগবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে ইউরোপ কান্ট্রির প্লেয়ারদের সাথে যদি আমরা খেলতে যাই, ওদের সাথে তাল মিলিয়ে আমাদের খেলা লাগবে। অর্জনের সেলিব্রেশন উপভোগ করার সাথে সাথে বিজয়ীদের সতর্ক করেছেন হকি সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে এবং ফিজিক্যাল হয়ে গিয়েছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। প্রথম বিশ্বকাপে আপনারা বিশ্বকাপের আশা করাটা বেশি হয়ে যাবে। 1 বছর সময়, অনেক সময়, অল্প সময় আমি বলবো না, উইল গিভ আওয়ার বেস্ট এফোর্ট, যতটা সম্ভব তাদেরকে প্রস্তুত করবো। আগামী বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে হকি জুনিয়র বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নামবে লাল সবুজের কোনো হকি দল। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি শনিবার, পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত। বিরতির পর আবার আমন্ত্রণ চাইলে সংবাদে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে শনিবার। বিরোধী দলের এমপিদের একটি জোট জানিয়েছে তারা পার্লামেন্টে ইয়োলকে অভিশংসন করার জন্য বিল উত্থাপন করেছেন এবং আগামী 72 ঘন্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোটেরও আয়োজন করা হয়েছে। হঠাৎ করে দেশের সামরিক শাসন জারি করে আবার কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করে নেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সে সময় তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক শাসন জারি ইস্যুতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এর মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং ইউন। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রকাশ করা হলো জুলাই আন্দোলন পরবর্তী সময়ের দেয়ালচিত্র নিয়ে বই, জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এই প্রকাশনা আয়োজন করে শখের আলোকচিত্রী এবং গয়রহ প্রকাশনী।
আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম। আয়োজক ও অতিথিরা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিভাজনের রাজনীতি থেকে সরে আসতে হবে, আর সেক্ষেত্রে এ ধরনের আরও বই প্রকাশ হওয়া উচিত বলে জানান আয়োজকরা। এবার নিটোল ডেটা বিশেষ সংবাদ। পরিবেশগত বৈশিষ্ট্য, টেকসই ফিচার, আধুনিক উপাদান ও নান্দনিকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আর্কউইক শুরু হয়েছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সেরা ক্লাস প্রজেক্ট নিয়েই এই আয়োজন। আধুনিক স্থাপত্য সম্পর্কে জানতে উপকৃত হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আর্কউইক সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। দেশের স্থাপত্য শিল্পকে পরিবেশ বান্ধব, ভবিষ্যৎমুখী ও আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিতে প্রতি বছরই স্থাপত্য সপ্তাহের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলনে জায়গা করে নেওয়া সেরা ক্লাস প্রজেক্টগুলো নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। একটা 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনের উৎপত্তি, বিভিন্ন জায়গার কে ইউজ করে কিভাবে করা যেতে পারে, সে একটা হোলিস্টিক জিনিসটা এখানে প্রত্যেকটা জিনিসই এসছে। স্থাপত্যের খুঁটিনাটি সহ মূল ভিত্তি সম্পর্কে জানতে ব্র্যাক ইউনিভার্সিটির এই আয়োজনে অংশ নেয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যারা আর্কিটেকচার পড়তে চান বা আর্কিটেকচার ব্যাপারে জানতে চান, এক্সিবিশন তাদের অনেক হেল্প করবে। আমরা যত দেখবো তত আর কি শিখবো, এই জন্য এটা আর কি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। সবার আইডিয়াস একসাথে আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েট করতে পারছি, এক একজনের নলেজ এক্সচেঞ্জ করতে পারছি, ভালো লাগছে। ইতিহাস ও আধুনিকতার সংযোগ রেখে স্থাপত্য শিল্প নির্মাণে শিক্ষার্থীরা যেন এগিয়ে আসতে পারে সেই প্রয়াস এই আয়োজনে। বেস্ট আউটপুট যেগুলো হয়েছে ওগুলোকে নিয়ে জাস্ট একটা আইডিয়া শেয়ারিং করা। যারা ফার্স্ট ইয়ারে তারও একটা গ্লিমস পেয়ে যায় যে আমি যখন 5th ইয়ারে আস্তে আস্তে যাব তো আমার জার্নিটা কেমন হবে, এবং ওরা এখান থেকে ইন্সপায়ার্ড হয়। স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে, ওভারঅল ফ্যাকাল্টিরা ইনভলভ হচ্ছে, এবং মোটামুটি একটা ইন্টারেক্টিভ একটা সেশন হয়ে থাকে। দেশের ভবিষ্যৎ স্থাপত্য শিক্ষায় উদ্ভাবনের ভিত্তি রচনা করতে বদ্ধপরিকর ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রথম হচ্ছে এই এক্সিবিশন, তারপর হচ্ছে অল ইউনিভার্সিটি স্টুডেন্টস আর্কিটেকচার স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন হবে, পাবলিক লেকচার আছে। ছাত্র ছাত্রীদের ক্রিয়েটিভ যে এবিলিটি আছে সেটাকে বের করে নিয়ে আসি, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুন্দর পরিবেশ করতে পারে। 7 দিনের এই আয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের বাসাইলের অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে এবার সরিষার আবাদ হচ্ছে না। বড় আবাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে গত বর্ষায় পানি প্রবেশ করে এসব এলাকায়। এতে প্রায় 2000 একর ফসলি জমি অনাবাদে পড়ে থাকার আশঙ্কা রয়েছে। প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল। কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। এতে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পানি প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপ থেকে আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে 32 লাখের বেশি বিকাশ গ্রাহক মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন।
যৌথ উদ্যোগে সঞ্চয়কে সার্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন ও এগিয়ে নিতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে মত বিনিময় সভা করে বিকাশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এমএফএস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অংশীদারিত্ব এবং অবকাঠামোকে কাজে লাগিয়ে এখন দেশের সব প্রান্তের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যাচ্ছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন এবং অন্যরা ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খেলার খবর সংবাদ শেষ করব সবশেষে সুপারফিশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের সবাই এক পরিবারের সদস্য, সবার সমান অধিকার বললেন প্রধান উপদেষ্টা। দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মন্তব্য। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে ট্রাইব্যুনালের আদেশ, আগের বক্তব্য সরানোর নির্দেশ। 5ই আগস্টের পর মিথ্যা মামলা ঘিরে বাণিজ্য চলছে বললেন আইজিপি। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালার উদ্যোগ। জলবায়ুর বিরূপ প্রভাব সহ মানবসৃষ্ট নানা কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখতে পরিবেশবাদীদের পরামর্শ। এবং বিশ্বকাপ খেলা নিশ্চিত করা যুব হকি দলে সংবর্ধনা। হকি ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান দিলেন 5 লাখ টাকার অর্থ পুরস্কার।